ওয়েলকাম টু মল্লিক ইংলিশ একাডেমি। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন সম্পর্কে। ট্রান্সফরমেশন শব্দটি ট্রান্সফর্ম থেকে এসেছে, যার অর্থ হচ্ছে রূপান্তর করা, অর্থাৎ একটি সেন্টেন্স থেকে আরেকটি সেন্টেন্সে রূপান্তরকে ট্রান্সফরমেশন বলে, বা একটি সেন্টেন্সকে আরেকটি সেন্টেন্সে রূপান্তরের প্রক্রিয়াকে ট্রান্সফরমেশন বলে। ট্রান্সফরমেশন দুইভাবে করা যেতে পারে, একটা হচ্ছে অর্থ অপরিবর্তিত রেখে, আর একটা হচ্ছে অর্থের পরিবর্তন ঘটিয়ে। মূলত আমরা স্কুল কলেজে যে ট্রান্সফরমেশনগুলো করে থাকি বা ট্রান্সফরমেশন দ্বারা যেটি বুঝে থাকি, সেটা হচ্ছে অর্থকে অপরিবর্তিত রেখে একটি সেন্টেন্স থেকে আরেকটি সেন্টেন্সে রূপান্তর। ট্রান্সফরমেশনের আওতায় তিনটি বিষয় আছে। একটি হচ্ছে সেন্টেন্সেস, মানে যে সেন্টেন্সের প্রকারভেদগুলো আছে তাদের মাঝে পারস্পরিক রূপান্তর। নাম্বার 2 বা দ্বিতীয়টি হচ্ছে ডিগ্রি এর যে তিনটি ফর্ম আছে, সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ, এদের মাঝে পারস্পরিক রূপান্তর করে। এবং ভয়েস চেঞ্জের যে দুটি ফর্ম আছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ, এদের মধ্যে পারস্পরিক রূপান্তর করে। তবে আমরা আজকে আলোচনা করব সেন্টেন্স সম্পর্কে। তোমরা সকলেই জানো, আসলে সেন্টেন্সের ডেফিনেশন বা সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আমার খুব বেশি আলোচনার বিষয় না আজকে। তারপরেও যেহেতু ট্রান্সফরমেশনের আওতায় সেন্টেন্স আছে, তাহলে দেখে নেওয়া যাক সেন্টেন্স কাকে বলে। আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স আ ক্লিয়ার সেন্স অফ মাইন্ড ইজ কল্ড আ সেন্টেন্স। অর্থাৎ কতগুলো শব্দগুচ্ছ দ্বারা যদি মনের ভাব পরিপূর্ণ রূপে প্রকাশ পায় বা প্রকাশ করা যায়, তাকে সেন্টেন্স বলা হয়। সেন্টেন্সেস আর ক্লাসিফাইড ইনটু টু ওয়েজ, অর্থাৎ সেন্টেন্সকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, অপরটি হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ অর্থ অনুসারে, আর একটা হচ্ছে গঠন অনুসারে। অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, যথা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, অপটেটিভ। আবারও বলছি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, অপটেটিভ। এবার দেখে নেওয়া যাক অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার। গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আবারও বলছি, গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তবে আমরা আজকে আলোচনা করব অ্যাকর্ডিং টু মিনিং বা অর্থ অনুসারে সেন্টেন্স সম্পর্কে। অ্যাকর্ডিং টু মিনিং আমরা জেনেছি যে অ্যাকর্ডিং টু মিনিং বা অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ এবং অপটেটিভ। তবে এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, আর নেগেটিভ হচ্ছে না বোধক। তবে এক্সক্লেমেটরি এবং অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাঁ বোধক এবং না বোধক হয় না। প্রথমে আমরা দেখব যে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা হয়। এটার প্রক্রিয়াগুলো আমরা দেখব। যখন স্টেটমেন্ট বা অ্যাসার্টিভটি যদি হ্যাঁ বোধক থাকে, অ্যাফার্মেটিভ থাকে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি না বোধকে লিখতে হবে, মানে না বোধক হবে। এবং না বোধক থাকলে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি বা স্টেটমেন্ট বাক্যটি না বোধক থাকে, সেই ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভটি অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধকে লিখব। তবে বিষয়টি হচ্ছে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা কি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাদেরকে মনে রাখতে হবে যে সাবজেক্টের শুরুতে ভার্ব আসবে, অর্থাৎ অক্সিলারি ভার্বটা সর্বদাই সাবজেক্টের শুরুতে আসবে। যেমন দেখো, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, এই বাক্যটা আসলে হ্যাঁ বোধক আছে। এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব, তখন আমাদেরকে এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে বা না বোধক ইন্টারোগেটিভ করতে হবে। সো দেখো, এখানে লেখা আছে ইজেন্ট অনেস্টি আ গ্রেট ভার্চু।
তারপরে দেখো আ পুয়ার স্টুডেন্ট ক্যানট বাই কম্পিউটার। এখানে দেখো এই স্টেটমেন্ট বাক্যটি বা এই অ্যাসার্টিভ বাক্যটি না বোধক আছে, তাহলে এটাকে দিয়ে যখন আমরা ইন্টারোগেটিভ করব অবশ্যই অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ বা হ্যাঁ বোধক ইন্টারোগেটিভ করতে হবে। যেমন এখানে ক্যানট, এই নটটা আমরা বাদ দিয়েছি। ক্যান আ পুয়ার স্টুডেন্ট বাই কম্পিউটার, তাহলে দেখো এখানে এটা কি হয়েছে, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। আবার দেখো বাংলাদেশ ইজ অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি। এখানে যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে, এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। ইজেন্ট বাংলাদেশ অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি। তারপরে দেখো আর একটা বিষয় আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি না থাকে সেই ক্ষেত্রে টেন্স অনুযায়ী আমাদেরকে ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে ডু বা ডাজ ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যদি বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি শি ইট এবং যে কোনো নাম থাকে তাহলে কিন্তু আমরা ডাজ ব্যবহার করব। এক্ষেত্রে তোমাদের আসলে আরেকটা উপায় আছে যে কোথায় তোমরা ডাজ ব্যবহার করবা, এটা মনে রাখতে পারো। যদি দেখো যে ভার্বের সঙ্গে এস বা ইএস আছে সেই ক্ষেত্রে তোমরা ডাজ ব্যবহার করবে। যেমন দেখো এখানে দ্বিতীয় নাম্বার বাক্যের মধ্যে লেখা আছে ইন সামার ইট সিংস নাইট অ্যান্ড ডে। এখানে সিংস লেখা আছে, তাহলে বুঝতেই পারছো যে এখানে যেহেতু সিংস আছে সেহেতু এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব আমাদেরকে অবশ্যই ডাজ ব্যবহার করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে সাবজেক্ট ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমরা পর্যায়ক্রমে দেখে নিব এটা। এবার পাস্ট টেন্সের ক্ষেত্রে অর্থাৎ ভার্বের যদি সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডিড ব্যবহার করে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক, পিপল সাফার আ লট ফর ওয়াটার লগিং। এখানে দেখো পিপল সাফার, এখানে কিন্তু এস বাই এস নেই এবং ভার্বের কোনো পাস্ট ফর্ম নেই, সো আমরা এখানে ডোন্ট দিয়েই করব। এবং এটা অ্যাফার্মেটিভ আছে, অবশ্যই এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব নেগেটিভে করতে হবে। এজন্য দেখো এখানে লিখেছি ডোন্ট পিপল সাফার আ লট ফর ওয়াটার লগিং। নেক্সট, ইন সামার ইট সিংস নাইট অ্যান্ড ডে। এখানে দেখো সিংস আছে এবং এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, ভার্বের সঙ্গে এস যুক্ত আছে এবং থার্ড পারসন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এই ক্ষেত্রে আমাদেরকে ডাজেন্ট আনতে হবে। এবং একটা জিনিস মনে রাখবা, ইন সামার যে শব্দটা আছে, যে অ্যাডভার্ব ফ্রেজটা আছে, এটা লাস্টে দিয়ে দেবা। ডাজেন্ট ইট সিং নাইট অ্যান্ড ডে ইন সামার। নেক্সটে দেখো মাই ফ্রেন্ড রিসিভড মি কর্ডিয়ালি। এখানে রিসিভডটা পাস্ট টেন্সে আছে, সো এই ক্ষেত্রে আমরা ডিডেন্ট ব্যবহার করব। এবং আরেকটা জিনিস তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, যখন তোমরা ডু ডাজ ডিড লিখবা, বাক্যের মধ্যে যখন ডু ডাজ ডিড লিখবে তখন কিন্তু অবশ্যই ভার্বের বেস ফর্ম লিখবে। অর্থাৎ ভার্বের সঙ্গে কোনো এস ইএস বা ডিইডি ব্যবহার করা যাবে না। সো এটা কিভাবে লিখতে হবে, ডিডেন্ট মাই ফ্রেন্ড রিসিভ মি কর্ডিয়ালি। নেক্সটের নিয়মটা দেখে নেওয়া যাক। স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার নাথিং থাকে সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করার সময় নেভারের পরিবর্তে এভার লিখতে হবে এবং নাথিং এর পরিবর্তে এনিথিং লিখতে হবে। যেমন দেখো শি নেভার টেলস আ লাই, সে কখনো মিথ্যা কথা বলে না। ডাজ শি এভার টেল আ লাই, এখানে কেন ডাজ হলো, কারণ বাক্যটি নেগেটিভ ছিল। আমরা আগেই আলোচনা করেছি যদি বাক্যটি নেগেটিভ থাকে তাহলে তাকে ইন্টারোগেটিভ করতে হলে অ্যাফার্মেটিভে করতে হবে, মানে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ লিখতে হবে। এবং দেখো টেলস এর এসটা কেন বাদ পড়েছে, আমরা জানি যে ডু ডাজ ডিড থাকলে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্বের সঙ্গে এস ইএস ডিইডি এগুলো ব্যবহার করা যায় না। তারপরে দেখো দ্য পুয়ার হ্যাভ নাথিং টু ইট,
এখানে নাথিং আছে, আমরা দেখতেই পাচ্ছি নাথিং থাকলে এনিথিং হবে। হ্যাভ দ্য ফোর এনিথিং টু ইট, নাথিংটা পরিবর্তিত হয়ে এনিথিং ব্যবহৃত হয়েছে। তারপরে বাক্যটা দেখো, দে হ্যাড নাথিং টু ডু, হ্যাড দে এনিথিং টু ডু। এবার চলে যাবো আরেকটি নিয়মে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ইনডিফিনিট প্রোনাউন অর্থাৎ অল, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি থাকে, ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় এখানে হু ব্যবহার করতে হবে। এই যে ইনডিফিনিট প্রোনাউন আছে, অল, এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এদের পরিবর্তে হু ব্যবহার করতে হবে। দেখো এখানে একটি গঠন দেওয়া আছে, হু এরপরে ডাজেন্ট বা ডিডেন্ট, এটা অবশ্য টেন্স অনুযায়ী ব্যবহৃত হবে, এবং ভার্ব লিখতে হবে, তারপর আদারওয়াইজ। অল রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, তাহলে এখানে অলের পরিবর্তে হু লিখতে হবে এবং ডাজেন্ট লিখতে হবে। হু ডাজেন্ট রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান। এখানে কেন এসটা বাদ পড়েছে আমরা আগেই বলেছি, যে ডু, ডাজ, ডিডের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এভরিবডি লাভস হিজ কান্ট্রি, হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি। এভরিওয়ান ওয়ান্টস হ্যাপিনেস, হু ডাজেন্ট ওয়ান্ট হ্যাপিনেস। তারপরে দেখে নেওয়া যাক, বাক্যে যদি বা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নো, নান, নো ওয়ান, নোবডি ইত্যাদি থাকে, তাহলে উক্ত তিনটির পরিবর্তে বা শব্দ তিনটির পরিবর্তে শুধু হু ব্যবহার করতে হবে এবং বাকি অংশটি অপরিবর্তিত থাকবে। যেমন নোবডি লাইকস আ লায়ার, কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না। হু লাইকস আ লায়ার, এখানে নোবডির পরিবর্তে শুধু হু লিখতে হবে, বাকিটা অপরিবর্তিত থাকবে। আবার দেখো 2 নম্বর বাক্যে নো ওয়ান ক্যান লিভ অ্যালোন, কেউ একাকী বাস করতে পারে না, এখানে নো ওয়ানের পরিবর্তে হু লিখতে হবে। হু ক্যান লিভ অ্যালোন। None has ever seen such a beautiful picture. Who has ever seen such a beautiful picture? তাহলে তোমরা আশা করি যে নিয়মগুলো আলোচনা করেছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এগুলো বুঝতে পেরেছো, এবং তোমরা এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এগুলো তোমরা খাতায় তুলে নিবে এবং এগুলাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। এগুলাই আমরা আগামী ক্লাসে এগুলোর ফিডব্যাক নিব, যে তোমরা কোনটা পারছো এবং কোনটা পারোনি, সেটা সলভ করা হবে। এটা তোমরা খাতায় তুলে নাও এবং যখন বাক্যগুলো তুলবে নিচে আনসার লেখার জায়গা রাখবা, যাতে তোমরা পরবর্তীতে আনসার লিখতে পারো। ওকে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসে আমাদের বাকি আলোচনাগুলো হবে। আসসালামু আলাইকুম।